স্বাগত নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিন সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি তানিয়া হারুন। এবারে বিস্তারিত। চট্টগ্রামের লোহাগাড়ার চুনতি বন্য প্রাণী অভয়ারণ্যের আশপাশের এলাকায় হাতি মানুষের দ্বন্দ্ব দিন দিন বেড়েই চলছে। পাহাড়ে পর্যাপ্ত খাবার না থাকায় লোকালয়ে ঢুকে পড়ছে হাতির পাল। হাতির আক্রমণের ভয়ে নির্ঘুম রাত কাটছে স্থানীয়দের। এর ফলে গ্রামীণ জনজীবনে আতঙ্ক ও জননিরাপত্তা ব্যাহত হচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন আকরাম হোসাইন। দক্ষিণ এশিয়ার হাতির অন্যতম প্রাকৃতিক প্রজনন কেন্দ্র হিসেবে পরিচিত দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য কেন্দ্র। শুধু নামেই চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য, যা দক্ষিণ চট্টগ্রামের বাঁশখালী, লোহাগাড়া, চুনতি, আধুনগর, হারবাং, পুইছড়ি, বড়হাতিয়া ও টৈটুঙ্গা এলাকা নিয়ে গঠিত। এই অভয়ারণ্যে হাতি তো দূরের কথা, একটি বানরও নির্বিঘ্নে ঘুরে বেড়াতে পারবে না। এমনকি প্রাণীর পালিয়ে থাকার মতো কোনো উদ্ভিদ ঘনত্বও এই বনে নেই। অবস্থা এমনই, সেখানে নেই বন্যপ্রাণী, নেই বন। সম্প্রতি এই অভয়ারণ্যে গিয়ে এমন দৃশ্যই চোখে পড়ে। এদিকে খাবারের সন্ধানে প্রায়ই লোকালয়ে চলে আসছে বন্য হাতি। হাতির আক্রমণে ফসলহানি ও জানমালের ক্ষতির মুখে পড়ছে কৃষকরা। ওই লাইট টাইন মারলে, টর্চ টর্চ মারলে বা দৌড়ালে তোড়ালে মানুষজন ডাকি ঢুকি চলে যায়। অনেক সময় তো জানমালেরও ক্ষতি হয়, অনেক সময় মানুষকে ধমক দিয়ে মানুষ অনেক সময় পালিয়ে যায়। স্থানীয়রা জানান, হাতির আক্রমণ থেকে বাঁচতে রাতে পাহারা দিতে হয় তাদের। হাটল গাছ রুলে খেলিয়ার খাই ফেলে এড়ে যদি বা মানুষ হয় মারি ফেলে ধান চল উড়ে গেল আই ওরা হাটল খাই ফেলাইব, খেলা গাছ ভাঙ ফেলাইব। বিভাগীয় বন কর্মকর্তা জানান, একদিকে বনাঞ্চলে আগের চেয়ে বেড়েছে মানব বসতি, আর অন্যদিকে খাদ্য সংকটের ফলে হাতি লোকালয়ে চলে আসছে। এ কারণে মানুষ ও বন্য হাতির দ্বন্দ্ব বেড়েই চলছে। এ অবস্থায় উচ্ছেদের মাধ্যমে হাতির খাদ্য উপযোগী বনায়ন করা হবে বলে জানান তিনি। হাতির জন্য কিন্তু বনাঞ্চলে জলাধার নির্মাণ দরকার। আমরা জানেন যে আমরা কেপিজেডের ওখানে যে হাতিগুলো থাকে অবস্থান করে, সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কারণ হলো ওখানে অনেকগুলো লেক আছে। লেকে হাতি কিন্তু একদম গা ডুবে বসে থাকতে পারে। সে আমার বনের ভিতরে এরকম জায়গা অত্যন্ত কম, পানি আছে, ছড়ায় পানি আছে, সে হয়তো পানি খেতে পারে, গায়ে ছিটাইতে পারে, কিন্তু ডুব দিয়ে যে বসবে ওই জন্য তো আমার কমপক্ষে 8 ফিট 9 ফিট গভীর হওয়া লাগবে। ওইরকম জায়গা কিন্তু খুব কম আছে। হাতি বাঁচাতে বনে গভীর জলাধার নির্মাণ, খাদ্য উপযোগী বনায়ন এবং জনবসতি উচ্ছেদের ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য থেকে আকরাম হোসাইন, নিউজ 24। ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো ন্যায় বিচার নিশ্চিত করতে সংবিধান ও গণতন্ত্রের মধ্যে সুষম ভারসাম্য বজায় রাখা বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদ ও একে খান ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আয়োজিত 7ম একে খান মেমোরিয়াল আইন অনুষ্ঠানে লিখিত বক্তব্যে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ এমন মন্তব্য করেন। বলেন, অ্যারিস্টটলের আইনের শাসন ব্যক্তির শাসন নয়, এই আদর্শ দ্বারা পরিচালিত হতে হবে। শোষণহীন সমাজ গঠন ও সমাজের সর্বস্তরে সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আইনের শাসনের কোনো বিকল্প নেই। আইন অনুষদের ডিন অধ্যাপক ডক্টর এম জাফরউল্লাহ তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইয়াহিয়া আক্তার। The significance of the fact further that the judiciary, ladies and gentlemen, is now the lone fully functioning constitutional organ of the state under the present constitutional dispensation, and is spearheading its own institutional reform. That significance, ladies and gentlemen, should not be lost on anyone. প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, কোনো বিদ্যালয়ের পারফরমেন্স ভালো না হলে স্কুলের শিক্ষক এবং সহকারী শিক্ষা কর্মকর্তাকে লিখিতভাবে কারণ দেখাতে হবে। বেলা 11টার দিকে লক্ষ্মীপুর মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সাথে প্রাথমিক শিক্ষার উন্নয়নে মতবিনিময় সভায় এসব কথা বলেন উপদেষ্টা। আরো বলেন, প্রাথমিক শিক্ষার উন্নতি না হলে দেশে অদক্ষ লোক তৈরি হবে। প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে যার যার জায়গা থেকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার। আপনাদের প্রতি আমার আহ্বান থাকবে, আপনি আপনার দায়িত্ব পালন করুন এবং আমাদের প্রাথমিক শিক্ষা ভালো করার ক্ষেত্রে যদি যেখানে আপনার রোলটা আছে সেটা আপনি প্লে করুন।
যেন আমাদের প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে এক ধরনের উন্নতি ঘটে, এবং এইটা না হলে পরে আমাদের ভবিষ্যৎ কখনোই ভালো হতে পারবে না। প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদীতে মাছের আনাগোনা বাড়লেও এখনো ডিম ছাড়েনি মা মাছ। এ নিয়ে বিস্তারিত জানিয়েছেন আমাদের সহকর্মী নয়ন বড়ুয়া জয়। আমি আছি এখন হালদা নদীর পাড়ে, দেখতে পাচ্ছেন হালদা নদী যেন হাসছে। আমরা প্রতি বছরই যখন এই সময়টা আসে তখন দেখা যায় হালদা নদীতে মা মাছের বিচরণ অনেক বেড়ে যায়। এবারও তার কোনো ব্যতিক্রম নয়। এখানে যারা ডিম সংগ্রহকারী আছেন তারা বলছেন যে মাছের বিচরণ দেখা যাচ্ছে, যেহেতু মা মাছের বিচরণটা এই সময়টার মধ্যে সবচেয়ে বেশি হয় হালদাতে, যেহেতু মিঠাপানির নদী এটি। এখানে বিভিন্ন জায়গা থেকে কাপ্তাই সহ বিভিন্ন জায়গা থেকে এখানে মা মাছ এসে ডিম ছাড়ার জন্য আসে, যেহেতু নিরাপদ নদী এখানে ডিম ছাড়ে। আর ডিম সংগ্রহকারী যারা আছেন তারা এখানে আমরা দেখছি অনেকটা উৎসাহ নিয়ে বসে আছেন কখন বজ্র সহ বৃষ্টিপাত হবে। বৃষ্টিপাত হলেই কিন্তু আসলে ডিম ছাড়ার সময়টা হয়, এই কারণে তারা অপেক্ষা আছেন। তাদের যে প্রতি বছরের যেভাবে ডিম সংগ্রহ করা হয়, এবার যে নদী অনেকটা দূষণমুক্ত বলে মনে করছেন নদী বিশেষজ্ঞরা, তার কারণে এবার ডিমের সংখ্যা কিন্তু অনেকটা বাড়বে। এমনকি হ্যাচারিগুলো যেগুলো আছে চট্টগ্রামের বিভিন্ন মধুনগর সহ বিভিন্ন জায়গায় সরকারি যে হ্যাচারিগুলো আছে, সেই হ্যাচারিগুলো কিন্তু অনেকটা প্রস্তুত করেছে বলে আমাদেরকে জানিয়েছেন মৎস্য অধিদপ্তর। সব মিলিয়ে বলা যায় যে হালদা নদীর পাড়ে এখন আমরা দেখছি উৎসব। তো যখন বৃষ্টি কখন হবে সেই বৃষ্টির অপেক্ষায় তারা আছে। বৃষ্টি হলেই ডিম সংগ্রহে নেমে যাবেন এখানে শত শত ডিম সংগ্রহকারীরা। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। চিন্ময় কৃষ্ণের জামিন বাতিল ও আইনজীবী আলিফ হত্যার বিচারের দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রোববার দুপুরে চট্টগ্রামের আদালত প্রাঙ্গণের শাপলা চত্বর থেকে মিছিল বের করে সংগঠনটি। এ সময় ইসকন বিরোধী নানা স্লোগান সহ চিন্ময়ের জামিন বাতিলের দাবি জানান তারা। মিছিল শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করেন। সমাবেশে ছাত্রনেতারা বলেন, চিন্ময়কে জামিন দেয়া হলে চট্টগ্রাম থেকে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। দ্রুত আইনজীবী আলিফ হত্যা মামলায় প্রধান আসামি হিসেবে চিন্ময়কে গ্রেফতারের দাবিও জানান তারা। এদিকে এই কর্মসূচিকে ঘিরে সকাল থেকে আদালতে এলাকায় বাড়ানো হয় নিরাপত্তা। নোয়াখালী 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের অভ্যন্তরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে পুরাতন মালামাল ও বিদ্যুতের লাইন পুড়ে যায়। রোববার বেলা 11টায় এই ঘটনা ঘটে। খবর পেয়ে সার্ভিসের 3টি ইউনিট প্রায় 1.5 ঘন্টা অভিযান চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। হাসপাতাল সূত্রে জানায় 2019 সাল থেকে পুরাতন রোগীর খাট, রাখার সিট ও অন্যান্য আসবাবপত্র হাসপাতালে অভ্যন্তরে জমাট করে রাখা হয়। কর্তৃপক্ষের উদাসীনতার কারণে দীর্ঘদিন থেকে পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। তবে এই অগ্নিকাণ্ডের ঘটনা রহস্যজনক বলেও অনেকে মন্তব্য করেন। তবে তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির হিসাব জানাতে পারেননি কর্তৃপক্ষ। $5 থেকে 10 লাখ টাকার বিনিময়ে মামলা থেকে নাম বাদ দেওয়ার বাণিজ্য চুক্তির অভিযোগ উঠেছে এনসিপি নেত্রী হাফসা জাহানের বিরুদ্ধে। ভাইরাল হয়েছে এমন কল রেকর্ড। এছাড়া সাবেক এমপি বাহার কন্যা সূচির স্বামী রনিকে বাঁচাতেও এই নেত্রীর তৎপরতা চলছে বলেও অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে নিউজ 24 এর বিশেষ রিপোর্ট থাকছে। মামলা থেকে অব্যাহতি দিতে বাদী পক্ষকে এভাবেই পরামর্শ দিচ্ছেন এনসিপি নেত্রী হাফসা জাহান। ফোনে এই নেত্রীকে বলতে শোনা যাচ্ছে 5 থেকে 10 লাখ ছাড়া মামলা শেষ করা যাবে না। এই রফাদফা মূলত কুমিল্লা সদরের সাবেক সংসদ সদস্য হাজী আকম বাহাউদ্দিন বাহারের কন্যা তাহসিন বাহার সূচনার স্বামী সাইফুল ইসলাম রনির জন্য। 5 আগস্টের পর তার বিরুদ্ধে বেশ কিছু মামলা দায়ের হয়েছে। তিনি এখন পলাতক। স্ক্রিনশটে দেখা যায় মেসেঞ্জারে রনির সাথে এনসিপি নেত্রী হাফসার 2 দফায় 56 মিনিট ও 31 মিনিট কথা হয়েছে। অন্যদিকে মামলার বাদী ইনজামামুল হক ভিডিও বার্তায় হাফসার সাথে কথোপকথনের বিষয়টি স্বীকার করেছেন। ডাইরেক্ট আমার নাম ডেডিকেট করে বলছে, ছেলেটা গরিব, ওর 500 টাকা দিয়ে দাও, মামলা শেষ করে দিবি। বিভিন্ন জায়গায় যাচ্ছে, বিভিন্ন জায়গায় ফান্ডিং কালেক্ট করছে, বিভিন্ন সরিষার দূষর, বিভিন্ন দূষরের ব্যবসায়িকরা আছে, তারা থেকে কালেক্ট করতেছে হাফসা জান।
5 আগস্টের পর হঠাৎ কেন্দ্রীয় এনসিপি নেত্রী বনে যান হাফসা জাহান। তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে চাঁদাবাজিরও। কয়েকদিন আগে ঘুরে এসেছেন চীন থেকে। এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযোগ অস্বীকার করেন এনসিপি নেত্রী হাফসা। কলকাতায় ওরা পলাতক থেকে যদি ষড়যন্ত্র করে, সেই ষড়যন্ত্রের অংশীদার তো আমরা হব না, তাই না? একটা পলাতক মানুষ, তার স্টেটমেন্টের উপর তো অবশ্যই কিছু ডিপেন্ড করে না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ ও এনসিপির কিছু কর্মীরা এমন পরিস্থিতি তৈরি করে আওয়ামী লীগকে সুযোগ করে দেয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন শহীদ পরিবারের সদস্যরা। আসামিদেরকে যারাই টাকা পয়সার বিনিময়ে খালাস করে দিবে, তাদের সাথে শহীদ পরিবাররা কখনো আপোষ করবে না। এ বিষয়ে এনসিপির বিভাগীয় নেতাদের সাথে যোগাযোগ করতে বারবার ফোন দেয়া হলেও তারা ফোন ধরেননি। আলহাদি খান, ডেস্ক রিপোর্ট, নিউজ 24। চট্টগ্রাম প্রতিদিন সংবাদে বিরতি নিচ্ছি, সাথে থাকুন। স্বাগত আরো একবার, দেখছেন চট্টগ্রাম প্রতিদিন সংবাদ। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে নোয়াখালীতে জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাতে নোয়াখালীতে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী জেলা বিএনপি সদস্য সচিব মোহাম্মদ হারুনুর রশিদ আজাদ। এ সময় বক্তারা শ্রমিকদের কল্যাণে আগামী দিনে আরো ভালোভাবে কাজ করার আহ্বান জানান। সভায় জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি গিয়াসউদ্দিন খোকন ও হাসান মাহমুদ উপস্থিত ছিলেন। চট্টগ্রাম নগরের অরক্ষিত খাল নালায় পড়ে মানুষের প্রাণহানি ঠেকাতে খালের পার সুরক্ষার কাজে নেমেছে সিটি কর্পোরেশন। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন নয়ন বড়ুয়া। জয়, অরক্ষিত খাল নালা সুরক্ষায় সিটি কর্পোরেশনের কার্যক্রম কেমন চলছে, বিস্তারিত জানাবেন। শিশুর মৃত্যু হয়েছিল, মায়ের সাথে কিন্তু অটো রিক্সা উল্টে এখানে পড়ে। মা যেভাবে হোক কিন্তু স্থানীয়রা তাদেরকে মাকে উদ্ধার করেছে, কিন্তু শিশুটিকে আর এখানে পাওয়া যায়নি। তার মৃতদেহটি উদ্ধার করা হয়েছিল এর পরদিন, যেদিন এখানে নিখোঁজ হয়েছিল, খালে পড়েছিল। এর পরদিন চাকতাইয়ে, বলতে যে 4 কিলোমিটার দূরে চাকতাই খালে কিন্তু তার মৃতদেহটি উদ্ধার করা হয়েছে। একইভাবে কিন্তু চট্টগ্রামের যে খালগুলো আছে, নালাগুলো আছে, অনেকটা অরক্ষিত অবস্থায় থাকার কারণে 4 বছরে এই পর্যন্ত 10 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে 7 জনেই শিশু ছিল বলে আমরা জানতে পেরেছি। দেখতে পাচ্ছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন, কিন্তু দেখা যাচ্ছে হোসেনের যে নির্দেশনা রয়েছে সেই নির্দেশনা অনুসারে কিন্তু এই খালগুলোর বা নালাগুলো যে ঝুঁকিপূর্ণ জায়গাগুলো আছে, এই খালগুলো নালাগুলো কিন্তু তারা আমরা দেখতে পাচ্ছি সুরক্ষিত করা হচ্ছে। আমরা একটু কথা বলতে চাচ্ছি, এখানে যারা স্থানীয় লোকজন আছেন, আমরা আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছি যে আগে খালটা কেমন ছিল, এখন কি অবস্থা? আগে অনেক খারাপ ছিল। মেয়র মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে যখন আমরা বলেছি, তাৎক্ষণিক লোকাল মানুষ, স্থানীয় মানুষরা বলার পরে উনি তাৎক্ষণিক একটা নির্দেশনামূলক নিজে এসে তদারকি করে এটা একটা সুরক্ষিতভাবে একটা সিদ্ধান্ত নিয়েছে। ওনাকে আমরা স্থানীয় বাসিন্দারা ধন্যবাদ জানাই মেয়র মহোদয়কে। কি মনে করেন, আগে এই খালটা দিয়ে কি নৌকা চলতো, বাণিজ্যিক নৌকা টোকা চলতো? এটা দিয়ে ঠিক চলতো না। চকবাজারের ওদিকে চাকতাই থেকে আগে বিভিন্ন বাজারের মানুষরা চাকতাই থেকে নৌকা যুগে নিয়ে আসতো, ওই যে বড় খালটা দিয়ে। এটা দিয়ে পানি যেত, তবে এটা দিয়ে নৌকা যায় না, কিন্তু অত্যন্ত গভীর ছিল এবং পরিষ্কার ছিল। বৃষ্টি হলে কেমন এই সড়কের উপরে? হ্যাঁ, বৃষ্টি হলে পানিটা যখন ফ্লো হয়ে যায় তখন একটু রাস্তার উপরে আসে, যেটার কারণে যে এখানে ব্যারিকেড না দেওয়ার কারণে এই যে অ্যাক্সিডেন্টটা, দুর্ঘটনাটা ঘটছে, এটা অত্যন্ত দুঃখজনক ছিল। তবে মেয়র মহোদয়ের সদয় দৃষ্টিতে এটা নতুন করে যেভাবে উনি রিটার্নিং ওয়াল দিয়েছেন, এভাবে আমি মনে করি চট্টগ্রামের মধ্যে আরও অনেক খালা, নালা, নর্দমা অরক্ষিত অবস্থায় আছে। যদি এইভাবে নালা নর্দমার মধ্যে পাশে যদি রিটার্নিং ওয়াল দেয়, তাহলে এই ঝুঁকিপূর্ণ অবস্থা থেকে চট্টগ্রামবাসী মুক্তি পাবে। অনেক ধন্যবাদ। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে স্টুডিওতে দানির কাছে। জয়, আপনাকে ধন্যবাদ যুক্ত থাকার জন্য। চট্টগ্রামের শাহ আমানত রেলওয়ে সুপার মার্কেটের ব্যবসায়ী ও দোকান মালিকদের মতবিনিময় সভা হয়েছে। ব্যবসায়ী সমিতির সহ সভাপতি মফিজুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলমের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক, রাজনৈতিক ব্যক্তিত্ব, নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শওকত আজম খাজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় রেল শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আবু বকর সিদ্দিক, সমিতির সহ সাধারণ সম্পাদক সহ আরো অনেকে।
বাংলাদেশ জাতীয়তাবাদী পাট শ্রমিক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সাইদ আল নোমান বলেছেন, রাজনীতি কিংবা গণমাধ্যম যার যার অবস্থান থেকে সবাইকে দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে হবে। শনিবার রাতে নগরীর নূর আহমদ সড়কে টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন মিলনায়তনে টিসিজে এর সদস্যদের কল্যাণে গঠিত ডিপিএস এর চেক বিতরণী সভায় তিনি এই কথা বলেন। এ সময় সবাইকে নিরপেক্ষ ও সৎ সাংবাদিকতা চর্চার মাধ্যমে জনস্বার্থে কাজ করার আহ্বান জানান তিনি। রাঙামাটি কাপ্তাই হ্রদে পানি সংকট দেখা দিয়েছে। এরই মধ্যে বন্ধ হয়ে গেছে ৬টি উপজেলায় নৌ চলাচল। এ নিয়ে বিস্তারিত জানাতে রাঙামাটি থেকে যুক্ত হচ্ছেন ফাতেমা জান্নাত মুমু। মুমু, কাপ্তাই হ্রদে পানি সংকটের কারণে ভোগান্তিতে উপজেলাবাসী, যেমনটা জানাচ্ছিলাম, এ নিয়ে বিস্তারিত কি তথ্য আছে, আপনার কাছে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা জানাবেন। ধন্যবাদ তানিয়া। আপনি যেমনটি বলছিলেন, রাঙামাটি কাপ্তাই হ্রদের পানি দ্রুত কমতে শুরু করেছে। এরই মধ্যে রাঙামাটির ৬টি উপজেলায় ৬০টি পয়েন্টে নৌ চলাচল বন্ধ হয়ে গেছে, যেহেতু পুরো কাপ্তাই হ্রদ জুড়ে ডুবোচর ভেসে উঠেছে। এই ডুবোচরের কারণে যারা এখানে বোট চালান তাদের সমস্যা হয়, বোটের পাটাতন মাটিতে আটকে যায়, যার কারণে তারা বাধ্য হয়ে লঞ্চ চলাচল বন্ধ করেছে। আমার সাথে একজন লঞ্চ চালক আছেন, আমি তার সাথে একটু কথা বলতে চাই। কতদিন ধরে এরকম পানি কমতে শুরু করেছে এবং কি কি সমস্যা হচ্ছে আপনাদের? সমস্যা হচ্ছে আমাদের বোটগুলো চালানোর জন্য পানি কমে যায়। পানি কমার জন্য নিচে মাটি উঠে, মাটির জন্য বোটগুলো ভেসে যায়, মানুষজন কষ্ট পায়। 7টা উপজেলার ভিতরে এখন শুধু একটা উপজেলায় চলে, শুধু লঙ্গুত উপজেলাটা, আর 6টা উপজেলা তো বন্ধই হয়ে গেছে। এই যে নৌ চলাচল বন্ধ হয়ে যায়, সেই জন্য আপনাদের কি কি সমস্যা হচ্ছে? আমাদের যাওয়ার সমস্যা, আসার সমস্যা, বিভিন্ন রকমের সমস্যা। ছোট নৌযানে বাড়তি ভাড়াও গুনতে হচ্ছে। অসংখ্য ধন্যবাদ। বলছিলেন তিনি, যেহেতু পানি কমে গেছে, পানি কমে যাওয়ার কারণে তাদের অনেক সমস্যার সম্মুখীন হচ্ছে এবং যারা উপজেলাবাসী আছে, বিশেষ করে বাগাইছড়ি, জুড়াছড়ি, বরকল, বিলাইছড়ি এবং রঙ্গুদু উপজেলার মানুষরা বিপাকে আছেন। শুধুমাত্র কাপ্তাই হ্রদে পানি কমে যাওয়ার কারণে, যেহেতু দীর্ঘদিন ধরে কাপ্তাই হ্রদের ড্রেজিং হয়নি, ড্রেজিং না হওয়ার কারণে আবার গ্রীষ্ম মৌসুম আসলে এইভাবে পানি শুকিয়ে যায় এবং রাঙামাটির সাথে 6টি উপজেলা বিচ্ছিন্ন হয়ে যায়। 6টি উপজেলার প্রায় লাখো মানুষ বিপাকে পড়ে এবং তাদের চলাচলের যে যাতায়াতের যে সমস্যা, সেই সমস্যার সম্মুখীন হয়। বিশেষ করে যারা ব্যবসায়ী আছে, কর্মজীবী আছে, বিশেষ করে ছাত্ররাও, যারা স্কুল কলেজগামী আছে, তারাও কিন্তু স্থবির হয়ে পড়ে সব কিছু থেকে। এভাবে তারা বলছিলেন যে যদি কাপ্তাই হ্রদ ড্রেজিং করা না হয় তাহলে এই পরিস্থিতি সামনে আরও বেশি ভয়াবহ হতে পারে। আপনাকে একটা তথ্য দিয়ে রাখি, এর মধ্যে রাঙামাটি কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের 4টি ইউনিট বন্ধ হয়ে গেছে। একটি ইউনিটে মাত্র 44 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে কাপ্তাই হ্রদে পানি না থাকার কারণে। যদি আরও বেশি পানি কমে যায়, তাদের এই একটি ইউনিটও তারা সচল রাখতে পারবে কিনা, এটা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। তো রাঙামাটি থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে। তানিয়া। মোমো, আপনাকে ধন্যবাদ রাঙামাটি কাপ্তাই হ্রদ থেকে আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। দর্শক, এই ছিল নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিন সংবাদে। আরো খবর ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।